চলে যাই ঘটনায়। গণিতের সরলগুলো শেষ করে চয়ন ঘড়ির দিকে তাকালো, দেখল সন্ধ্যা 7টা বাজে। এতক্ষণে তো তার বন্ধু সোহমের এসে যাওয়ার কথা, তাকে ডাকতে খেলার জন্য। হ্যাঁ, আজ 1 মাস হলো সে তার বন্ধুদের সাথে রাতের বেলা লুকোচুরি খেলতে যাচ্ছে। আর এই 1 সপ্তাহ হলো সে তার নতুন সাইকেলটা নিয়ে যাচ্ছে খেলতে। জন্মদিনের উপহার হিসেবে পেয়েছিল চয়ন সাইকেলটা তার বাবার কাছ থেকে। চয়ন সিঁড়ি দিয়ে নেমে নিচে আসে এবং ঘরের এক কোণে রাখা টেলিফোন দিয়ে তার বন্ধু সোহমকে ফোন করে, কিন্তু সোহম ফোন তোলে না। শেষে হতাশ হয়ে টিভিটার দিকে পা বাড়াতে যাবে, তখনই হঠাৎ কলিং বেলের শব্দে থমকে দাঁড়ায় সে এবং ছুটে যায় দরজার দিকে। দরজা খোলে। চয়ন বলছে, আরে আরে সোহম, এত দেরি হলো কেন আসতে? শিলফুল গাছটির নিচে মাথা নিচু করে দাঁড়িয়ে সোহম বলল, আজ আমি একটা নতুন জায়গা খুঁজতে গিয়েছিলাম খেলার জন্য। আগের ওই ছোট্ট জায়গাটায় কারা যেন বাড়ি করেছে, লোকগুলো ওদিকে কাউকে যেতে দিচ্ছে না। যাই হোক, আজ একটা জায়গা পেলাম, বিশাল জায়গা। ওদেরকেও নিয়ে গেছি, ওরা ওখানে খেলছে। এখন আমি তোকে ডাকতে এলাম, যাবি তো? চল। হ্যাঁ, আমি যাব, দাঁড়া একটু সাইকেলটা নিয়ে আসি। বাড়ির ভেতর থেকে সাইকেলটা বের করল চয়ন। সোহম এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে সাইকেল নিয়ে। অন্যদিনের চেয়ে সোহমকে একটু আলাদা লাগছে, কেমন যেন অদ্ভুত রকম চুপচাপ হয়ে রয়েছে। যাই হোক, চল যাই। সাইকেল ঘুরিয়ে পেছনের রাস্তা ধরে। এই দিকে যেতে হবে, শর্টকাট। বলছি সোহম, তোর বাড়ির কাজ শেষ সরলগুলো? সোহম উত্তর দিল না। একটু এগোতেই চারিদিক অন্ধকার, এদিকে লোডশেডিং সম্ভবত। এই কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিল, তাই এখনো রাস্তার মাঝে গর্তে জল জমে আছে। রাস্তার পাশের বাড়িগুলোর দালানে হ্যারিকেনের আলোয় চলছে আড্ডা আর চা খাওয়া। রাস্তার সামনে থেকে একটা আগুনের ফুলকি আসছিল, সেটা যে ঘটি গরমওয়ালার ঝুড়িতে রাখা ল্যাম্পটি সেটা বুঝতে অসুবিধা হল না। একটু দূরে মন্দিরে সন্ধ্যার আরতি শুরু হয়ে গেছে। বাইরের বটগাছের শিকড়ের আড়াল থেকে মন্দিরের ভেতরের প্রদীপটার আলো দেখতে পেল চয়ন। সাইকেল থেকেই প্রণাম করল সে। সোহম একটা অন্ধকার গলির সামনে দাঁড়িয়ে বলল, এখান থেকে সোজা চলে যেতে হবে। এই বলে চলে গেল। চয়নও তাই করল। ঢালু গড়ান রাস্তা, রাস্তার ধারে ধারে জল জমে রয়েছে। তার পাশে পুকুর, ঝিঝি পোকা আর ব্যাঙের কোলাহল শোনা যায়। 2-1 সময় মাছের জল ঝাপটানোর শব্দ শোনা যায়। পুকুর পেরিয়ে এলে একটু দূরে একটা চার্চ দেখা যায়। চার্চের মাথায় থাকা ক্রসটা অন্ধকারে ভালোই দৃশ্যমান। সোজা গিয়ে ডান দিকে গেলে ইটের রাস্তা, তার পাশের ঝোপঝাড়ে অন্ধকারটা বেশ জমাট বেঁধেছে। রাস্তার আশেপাশে অসংখ্য নাম না জানা গাছ, আর তারই মধ্য থেকে হঠাৎ একদল বাদুড় উড়ে গেল চয়নের মাথার ওপর দিয়ে। আর একটু হলে চিৎকার করে উঠত চয়ন। যাই হোক, রাস্তার ধারের প্রকাণ্ড গাছগুলোর পাতায় থাকা জলের ফোঁটাগুলো হাওয়ার দাপটে তাদের গায়ে পড়তে থাকে। বৃষ্টি পড়ছে নাকি সোহম? না, গাছের জল। একটু দূরে ঝোপের আড়ালে জোনাকির ঝাঁক দেখা গেল এবং বাতাসে একটা সুগন্ধে চারিপাশ আমোদিত করে তুলেছে। চয়ন দাঁড়িয়ে দেখছিল, সোহম এসে তাড়া দিতে লাগলো। তাড়াতাড়ি চল, রাত হয়ে যাবে। বহুদূর থেকে রাখালের বাঁশির সুন্দর সুর শোনা যাচ্ছে। বেশ মনোরম পরিবেশ, তাই নয় কি? যাই হোক, বহু কষ্টে এগোতে হলো, নইলে রাত হয়ে যাবে যে। দক্ষিণ থেকে ঠান্ডা বাতাস আসছিল, ঝড় আসছে সম্ভবত। সামনে গঙ্গার ঘাট, গঙ্গার পাড়ে কয়েকজন বসে গল্প করছিল। আর কত দূর? এই তো এসে গেছি সামনে, বলল সোহম। রাস্তার প্রান্তে একটা বহুদিনের পুরনো বাড়ি, ইংরেজ আমলের সম্ভবত। ভগ্নদশা, অন্ধকার জমাট বেঁধে রয়েছে। বাড়িটার পাশ কাটিয়ে সোজা রাস্তা, এবার পিচের রাস্তা, শুধুই নামেই রাস্তা। ভগ্নদশা, আর মাঝে মধ্যে বড় গর্ত, তাতে বৃষ্টির জলে ভর্তি। দুপাশে বড় বড় গাছ আর ঝোপ জঙ্গলের মাঝে মাঝে
শিয়ালের কোরাস শোনা যাচ্ছিল। একটু এগোতেই প্রচন্ড জলের শব্দ। এখানে চয়নের ভয় করতে লাগলো। বাড়ি ফিরে যাবে নাকি আজ, তাই ভাবছিল। কিন্তু রাস্তাও তো চেনে না সে। নিরুপায় হয়ে সোহমকে অনুসরণ করতে লাগলো সে। সোহম সোজা গিয়ে বাঁদিকের রাস্তায় ঢুকে গেল। চয়নও তাই করল। রাস্তার বাঁদিকে খুব একটা বড় কোয়ার্টার বা ফ্যাক্টরি, সম্ভবত সবই পরিত্যক্ত আর ভগ্নদশা। আকাশে চাঁদের কোনো হদিস নেই। তাহলে আজ অমাবস্যা সম্ভবত। চয়ন এতক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল। হাঁপিয়ে উঠে সোহমকে জিজ্ঞেস করে, আর কত দূর? সোহম এর কোনো উত্তর দিল না। চয়ন বিরক্তিতে চিৎকার করতে যাবে, এমন সময় পেছন ঘুরে দেখে কোথাও কেউ নেই। শুধু রয়েছে আবছা কুয়াশা আর নিস্তব্ধতা। ঘাবড়ে গিয়ে সোহমের নাম ধরে চিৎকার করছিল চয়ন, কিন্তু তার চিৎকার দুবার প্রতিফলিত হয়ে স্তব্ধ হয়ে যায়। বড় বড় পরিত্যক্ত ফ্যাক্টরির রাস্তায় সাইকেল নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছে একটা প্রাণী। অন্ধকারে আবছা দেখা গেল কে যেন ফ্যাক্টরির সামনে চাদর গায়ে বসে রয়েছে। নিরুপায় হয়ে চয়ন তার দিকে ধাবিত হয়। খানিকটা কাছে গেলে চয়ন বুঝতে পারে যে লোকটা আস্তে আস্তে কাঁপছিল। ঠান্ডায় সম্ভবত। হকে যাক, তার কি। কথা বলার আগেই হঠাৎ এক বিদ্যুৎ ঝলকে লোকটার মুখটা দেখা গেল। হাত পোড়া মুখে নীল ওই চোখ কি জ্যান্ত মানুষের। চয়নের বুকের রক্ত ছলকে ওঠে। অন্ধকারে লোকটা দাঁড়িয়ে পড়ল তা বোঝা গেল। আস্তে আস্তে চয়নের দিকে এগোতে লাগলো সে। চয়ন যেন আটকে গেছে ওখানে। হঠাৎ এক বিদ্যুতের ঝলকে চয়নের সব আচ্ছন্ন ভাব ফিরে আসে। সাইকেল ঘুরিয়ে প্রাণপণে পালায়। লোকটা পিছু করছে নাকি তাও জানে না, কারণ সে আর পিছু ফিরে তাকায়নি। নিজের সব শক্তি দিয়ে, গায়ের সর্বশক্তি দিয়ে যত জোরে সম্ভব সাইকেল চালাতে লাগলো। চালাতে চালাতে কান গরম হয়ে উঠেছে। এবার থামতে হবে কোথাও। দক্ষিণ থেকে ঠান্ডা বাতাস বইছে। ঝড় হবে মনে হয়। ভয়ে গলা শুকিয়ে এসেছে চয়নের। তাও সাইকেল চালাতে থাকে সে। অনেকক্ষণ বাদে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। রাস্তার পাশের বাঁশবাগান থেকে এক চিলতে আলো দেখা গেল, যেটি আসছিল রাস্তার ধারের একটি ছোট্ট শিব মন্দির থেকে, যা এত হাওয়ার দাপটেও নিভে যায়নি। সেটাই অবাক করার বিষয়। চয়ন মন্দিরের সামনে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে যা দেখছে তাকে সত্যি নাকি কোনো দুঃস্বপ্ন। রাত অনেক হয়েছে মনে হয়। বাড়ির লোক কি করছে কে জানে। হয়তো এতক্ষণে পুলিশের কাছে খবর চলে গেছে নিখোঁজ হবার। এটা কি একটা দুঃস্বপ্ন? অচেনা জায়গায় রাতের বেলায় নিঝুম অন্ধকারে ঝড়ের মধ্যে একটা মন্দিরের সামনে আলোর উৎসের জন্য দাঁড়িয়ে থাকা কি ভালো কথা? নিজেকে যেন অসহায় কোনো প্রাণীর মতো লাগতে লাগলো। খিদে পেয়েছে, মাথায় কিছু আসছে না, কিন্তু প্রদীপের দিকে চোখ যেতেই সব পরিষ্কার হয়ে গেল। প্রদীপ জ্বলছে মানে এখানে কেউ থাকে। তাছাড়া এই জঙ্গলের মধ্যে আর কেই বা প্রদীপ জ্বালাবে? বৃষ্টি এখনো ফোঁটা ফোঁটা পড়ছে। এবারে হাওয়া বইতে শুরু করে জোরে। বাঁশগুলোর ঠক ঠক আওয়াজ হতে থাকে। চয়ন মন্দিরে নমস্কার ঠুকে বেরিয়ে পড়ে লোকালয়ের খোঁজে। তাতে বাড়ি যাওয়ার রাস্তা বা আজকের রাত কাটাবার ব্যবস্থা তো করা যাবে। এই অন্ধকারে বাঁশবনে দাঁড়িয়ে থাকার চেয়ে লক্ষ গুণে ভালো। মাথার উপর দিয়ে একটা পেঁচা ডাক দিয়ে চলে গেল। গাটা কেমন ছমছম করে উঠল। রাস্তা ফাঁকা, হালকা বৃষ্টি পড়ছে, চারিদিক নিঝুম অন্ধকার, কিন্তু এর মধ্য থেকেও শেয়ালের কোরাস শোনা যাচ্ছিল। কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল যে সেই লোকটা এখনো তাকে অনুসরণ করে যাচ্ছে। কিন্তু সে পেছন ফিরে তাকায়নি। একটু দূরে যেতেই বাঁশবনের ফাঁক দিয়ে এক টুকরো হলুদ আলো দেখে যেন জীবন ফিরে পেল সে। অন্ধকারে আর কোনো কিছু না ভেবে সোজা আলোর উৎসের দিকে ধাবিত হলো। বাঁশবনের মধ্যে দিয়ে সরু কাঁচা রাস্তা দেখে মনে হলো যেন বহুদিন এখানে কোনো মানুষের পা পড়েনি, শুধু বাদুর আর চামচিকের আনাগোনা। অনেকক্ষণ হাঁটার পর একটা কুড়ে ঘর দেখা গেল। দালান রাখা হারিকেনটাই সেই হলুদ আলোর উৎস। ঘরের
ঘরের ছাউনি, ঘরের বাইরে হ্যারিকেন জ্বলা সত্ত্বেও ঘরের ভেতর গাঢ় অন্ধকার যেন জমাট বেঁধে রয়েছে। ঘরটার পাশে একটা পুকুর, পুকুরে পানা ভর্তি আর মাছের আষ্টে গন্ধ। চয়ন বাড়ির সামনে গিয়ে ডাকতে লাগলো। শূন্যতা ছাড়া আর কেউ সাড়া দিল না, কোথাও কেউ নেই। চয়ন কেউ নেই দেখে সাইকেলটা একপাশে রেখে দালানে গিয়ে বসে। এতক্ষণে বাইরে হালকা বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। সামনের ঝোপে একদল জোনাকি হালকা সবুজ রং ছড়িয়ে আছে। ঝিঝি পোকার কোলাহল শোনা যাচ্ছে। হ্যারিকেনের আবছা আলোয় আশেপাশের পরিবেশটা বেশ ভালোই লাগছিল চয়নের। মনে পড়ছিল সেই ছোটবেলায় ঝড় বৃষ্টির সময় লোডশেডিং হলে হ্যারিকেনের মৃদু আলোয় জানালার পাশে বসে থেকে ঠান্ডা বাতাস উপভোগ করার দিনগুলো। তার মা তার কাছে ভূতের গল্প শোনাত। সত্যি অনেক বছর পর এই কথাগুলো মনে পড়ল চয়নের। কারণ এখনকার দিনে সাইক্লোন এলেও কোনোদিন কারেন্ট যায় না, আর অপ্রয়োজনীয়ভাবে সমস্ত জায়গায় 10 হাত দূরে দূরে বসানো বিদ্যুতের লাইট পোস্টগুলো কোনোদিন এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ করে দেয়নি। সত্যি আজকাল সমাজ ব্যবস্থা আজকের শিক্ষা ব্যবস্থার মতো হয়ে গেছে। ধরে বেঁধে সবাইকে এক জিনিস মুখস্থ করানো যদি শিক্ষা হয়, তাহলে আমি চিরজীবন অশিক্ষিত হয়ে যাব। ছেপে পরীক্ষার খাতায় টোকার প্রতিযোগিতায় চক্করে শিক্ষার্থীদের সৃজনশীলতাটা কোথায় যেন হারিয়ে যায়। আর লোকে বলতে থাকে, এখনকার দিনে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ জন্মায় না কেন? কে জানে, হয়তো এখনকার জীবনানন্দ বা রবীন্দ্রনাথ কোথাও বসে তাদের পড়া মুখস্থ করে চলেছে। তাদেরও তো সমাজে শিক্ষিত পদবিটা অর্জন করতে হবে, নইলে সমাজ তাদের মানবে কি করে? এইসব ভাবতে ভাবতে চয়ন নিজের কথা ভুলে গিয়েছিল। তার অচৈতন্য ভাব কাটল পেছনে কারো আবির্ভাব অনুভব করে। পেছনে তাকাতেই ভারী গলায় কেউ ঘরটার ভেতর থেকে বলে উঠল, এই নাও গামছা, মাথাটা ভালো করে মুছে নাও, নইলে ঠান্ডা লাগবে। একটু চমকে উঠে দাঁড়ায় চয়ন। লোকটির হাত থেকে গামছাটা নিয়ে মাথা মুছে ফেলে। চয়ন বলল, আমি ডাকলাম, কেউ সাড়া দিল না বলে এই দালানে এসে একটু বসলাম। হ্যাঁ, আমি তখন ঘুমাচ্ছিলাম, তাই শুনতে পাইনি বাবু। তোমাকে আমি দালানে বসে থাকতে দেখে গামছাখানি নিয়ে এলাম। আচ্ছা, আগে ভেতরে এসো, তারপর কথা হবে ক্ষণ। ঘরের ভেতর ঢুকতেই কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। অনেক দিন ধরে কোনো ঘর বন্ধ থাকলে যেমন গন্ধ হয়, ঠিক তেমন। আর একটা জিনিস নজরে পড়ল, যে ঘরের ভেতরে আসবাবপত্র তেমন কিছু নেই। ঘরের এক কোণে একটা চৌকি, আর ঘরের দেয়ালে ঝুলন্ত হুঁকো ছাড়া আর কিছু নজরে পড়ল না। লোকটা দালান থেকে হ্যারিকেনটা নিয়ে মাঝে রেখে ভেতরে কোথায় চলে গেল। খানিক্ষণ বাদে লোকটা এক বাটি মুড়ি, কাঁচা লঙ্কা, চা আর গরম আলুর চপ দিল খেতে। তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর কথা বলবো। ঝড় জলের মধ্যে এমন খাবার কেউ ছাড়ে? লোকটা একটু তফাতে বসে হুঁকো টানতে লাগলো। এতক্ষণে লোকটার মুখটা হ্যারিকেনের হালকা আলোয় দৃশ্যমান হলো। মাথায় চুল নেই বললেই চলে, কিন্তু মুখে গোঁফ দাড়ি ভর্তি। এতই পুরো মুখটা দেখা যায় না। পরনে হাত কাটা ফতুয়া আর লুঙ্গি। লোকটা হুঁকোটা একটা লম্বা টান দিয়ে বলল, আচ্ছা, তোমার নামটা জানা হলো না। আমার নাম চয়ন। আমার একটা বন্ধুর সাথে খেলতে যাচ্ছিলাম, পথে হারিয়ে এখানে আসা। এত রাতে কি খেলতে যাও? লুকোচুরি সাইকেলে করে? আজকালকার ছেলেরা কি সব খেলা খেলে কিছুই বুঝি না বাবু। আরে এই দেখো, আমার নামটাই বলা হলো না যে। আমার নাম নাসির আলী, এখানেই থাকি, এই পাশের ফ্যাক্টরিতেই কাজ করি। কিছুক্ষণ নিস্তব্ধ বাইরে থেকে আসা ঝিঁঝি পোকার ডাক যেন তীব্র হয়ে উঠল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সাতপুকুর। আজ যা ঝড় উঠেছে, আজকে তোমাকে আর বাড়ি ফিরতে হবে না, কালকে যেও, আজকে এখানেই থেকে যাও।
কিছু অসুবিধা হলে বলো, বুঝতেই পারছো গরিবের ঘর, একটু অসুবিধা তো হবেই। না না কাকু, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ বাদে দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে চোখ পড়ল। এই রে, রাত 10টা বাজে। এতক্ষণে বোধহয় পাড়ার লোক জড়ো হয়ে গেছে বাড়ির সামনে। দূর হোক গে, যাক। না, এই ভেবে আর লাভ নেই, কাল দেখা যাবে খন। বাড়ির বাইরে পাতার ওপর বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, তার সাথে ব্যাঙের কোলাহল আর ঝিঁঝি পোকা তো আছেই। হাওয়ায় ঝুলন্ত বাঁশ গাছের মর্মর আওয়াজ আর খটর খটর শব্দ। তার উপর থেকে বাড়ির কাছ দিয়ে একটা পেঁচা ডাকতে শুরু করলো। রাত গভীর, কিন্তু ঘুম আসছে না। অচেনা জায়গা সম্ভবত। হ্যারিকেনের কাঁচে কালি পড়ে গেছে, অনেকক্ষণ হলো প্রায়। আলো প্রায় নিভে এসেছে। লোকটা দেয়ালের কাছে বসে ঝিমোচ্ছে। কিন্তু এ কি, লোকটার দাঁতগুলো এমন অস্বাভাবিক কেন? হ্যারিকেনের আলোর তীব্রতা কমার সাথে সাথে লোকটাকে অস্বাভাবিক লাগতে শুরু করলো। হে ভগবান, এ কোথায় এসে পড়েছি আমি? ঝড় জলের রাতে এমন অচেনা একটা জায়গায়, একজনের বাড়ি যার যার পরিচয় জানি না, এবং যে ভীষণ ভয়ঙ্কর দেখতে। বৃষ্টি এখনো পড়ছে, হ্যারিকেনের আলো প্রায় বুঝে এসেছে। ব্যাপারটা ভালো ঠেকছে না। লোকটা ঘুমিয়ে পড়েছে। এখনই সময়। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে দরজার দিকে অগ্রসর হলাম প্রায় নিঃশব্দে। বাইরে বেরিয়ে এলাম। সাইকেলটার তালা খোলার আওয়াজে লোকটা চেঁচিয়ে ওঠে, ধর ধর, পালালো পালালো, ধর ধর। সাইকেলটা নিয়ে ঝড়ের গতিতে ছুটলাম। গায়ে যত জোর ছিল সব লাগিয়ে চললাম। বুঝতে পারলাম আমার পেছনে কেউ আমাকে অনুসরণ করছে। পেছন থেকে কারো দৌড়ে আসার ধূপধাপ শব্দ কানে আসছে। তাও পেছনে তাকাইনি, শুধু সাইকেল নিয়ে প্রাণপণে ছুটতে লাগলাম। অনেকক্ষণ যাবত সামনে দিয়ে কারোর ভারী গলার আওয়াজ পেয়ে থমকে দাঁড়ালাম। দেখলাম অন্ধকারকে কেটে কেউ যেন এগিয়ে আসছে। হাত দেখাতে দেখাতে কাছে আসতে আমার সাইকেলের হ্যান্ডেল ধরে বলে, এত রাতে এখানে একা ঘুরছো কেন? মানে হারিয়ে গিয়েছিলাম। রাত 11:30টার সময় ডানলবে একা একা ঘুরছো? এর মানে জানো কি হতে পারে? তোমার ভাগ্য খুব ভালো যে বেঁচে গেছো, নইলে এমন খাবার ওরা ছাড়বে? লোকটা কি বকছে কিছুই বুঝলাম না। মাতাল নয় তো? শেষে যদি আবার এও তাড়া করে? ধুর, কি সব ভাবছি। লোকটা একটা বিড়ি জ্বালিয়ে টেনে বলল, তোমার বাড়ি কোথায়, কত দূর? আমি বললাম, 7 পুকুর। আমার সাথে চলো, তোমায় পৌঁছে দিয়ে বাড়ি যাই। সাইকেলটাও তুলে নাও ওই রিকশায়। সাইকেলটা রিকশায় তুলে বসলাম। লোকটা দেখলাম রিকশায় লাগানো প্লাস্টিক দিয়ে ঢেকে দিল। তখন হালকা বৃষ্টি পড়ছিল। লোকটি দেখলাম রিকশার সিটে উঠতে যাবে। অন্ধকার চারিদিকে খাঁ খাঁ করছে। এর মধ্যে থেকেই রিকশা এগোলো। রিকশায় লাগানো ডায়নামোর জন্য সামনের ছোট্ট ডুমটা মৃদু জ্বলছে হেডলাইটের মতো। চরণ হাত দিয়ে বাইরে থেকে আসা বৃষ্টির ছাঁটগুলোকে আটকানোর ব্যর্থ চেষ্টা করে চলেছে। অন্ধকারের মধ্যেই লোকটা বলে উঠল, এখানে কটার সময় এসেছিলে? 7টা 7:30 নাগাদ হবে। এখন বাজছে রাত 11:30। কোথায় ছিলে এতক্ষণ? এখানকার ফ্যাক্টরিতে কাজ করে একটা লোক, তার বাড়িতে। কোন ফ্যাক্টরি? ওইখানে কাছেই, যেখান থেকে আসছিলাম। ওটা ডানলব ফ্যাক্টরি, আর ওটা আজ থেকে 15 বছর আগে বন্ধ হয়ে গেছে। জানি না কার বাড়ি ছিলে। কথাগুলো শুনে গায়ের লোম দাঁড়িয়ে গেল। কোনো কথা বললাম না। অন্ধকারে এই অকল্পনীয় নীরবতায় রাস্তার শুধু দুটি প্রাণী রিকশায় প্যাডেলের আওয়াজ ছাড়া আর কোথাও কোনো শব্দ শোনা যাচ্ছে না। বৃষ্টিটা জোরে নামলো। তার মধ্যে লোকটা বলল, প্লাস্টিকটা ভালো করে নাও। তাই করলাম, কিন্তু ততক্ষণে পুরোটাই ভিজে গেছি। আর থেকে লাভ কি? বৃষ্টির সাথে চলছে তীব্র হাওয়া। মনে হচ্ছে এই উল্টে যাবে রিকশা, কিন্তু হাওয়ার সাথে একেবারে লড়াই করে এগিয়ে চলেছে রিকশা। অনেকক্ষণ পর রিকশাটা একটা গাছতলার নিচে আসলেই কারোর বাঁচ খাই গলার আওয়াজ শোনা গেল, রোকো রোকো। রিকশা চালক এই শুনে দুগুণ জোরে চালালো। আমি হতবাক, যেন রিকশাওয়ালার মনে কোনো পুরনো আতঙ্ক জেগে উঠেছে। কিছু দূর যেতে রিকশা চালক স্বাভাবিক হলো। আমি বললাম, ওই লোকটা কে, ফেলে এলেছে? লোকটা খ্যাক খ্যাক করে হেসে বলল, তোমার ওকে মানুষ মনে হয়? এত রাতে কেউ ওই ফাঁকা মাঠে দাঁড়িয়ে থাকবে? রাতের বেলায় এটি হলো সমস্যা বাবু। কে মানুষ, কে অন্য কিছু বোঝাই যায় না। লোকটা হঠাৎ সামনের দিকে তাকাতেই চুপ হয়ে গেল। রিকশা থামিয়ে দিল।
প্লাস্টিক দিয়ে উঁকি মেরে দেখতে পেলাম সামনে অনেক ঝোপ জঙ্গল, তাতে অন্ধকারে জমাট বেঁধে রয়েছে। তার মধ্যে থেকে একটা মন্দিরের চূড়া উঁকি মারছে আর জোরে জল পড়ার শব্দ হচ্ছে। কিছুক্ষণ পর রিক্সাটা এগোলো। আমি বললাম, ওখানে দাঁড়িয়েছিলেন কেন? ভাবছিলাম ফিরে অন্য পথে যাব কিনা, কারণ রাস্তাটা ভালো না। অনেক আগে এখানে মরা। কিছু না বলতে গিয়ে থেমে গেল। বাবু, আমি যখন বলবো চোখ বন্ধ করে কোনো লোহার জিনিস ধরে রেখো। বৃষ্টি তখন প্রায় থেমে গেছে। সামনের কদম ফুলের গাছটায় বাদুড়গুলো উড়ে বেড়াচ্ছে। ভেজা অরণ্যের মধ্য দিয়ে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তখনই আমার কানের পাশ থেকে কি যেন বেরিয়ে গেল, যা দেখে গা ছমছম করে উঠল। বাবু, চোখ বন্ধ করো তাড়াতাড়ি। চোখ ভয়ে আপনা থেকেই বন্ধ হয়ে গিয়েছিল। কানে আসছে শুধু জলের শব্দ। কিছুক্ষণ পরে লোকটি চোখ খুলতে বলল। চোখ খুলে দেখলাম মন্দির পেরিয়ে চলে এসেছি। এখন শুধু সোজা রাস্তা আর জমাট অন্ধকার। আচ্ছা কাকু, ওটা কি বেরিয়ে গেল কানের পাশ থেকে? হাওয়া, বাতাস। রাত বিরেতে এসব নিয়ে কথা বলো না। হাওয়া বাতাস, সেটা আবার কি? এই প্রথম শুনল চয়ন। এখানে তো ঠান্ডা কেন কাকু? গঙ্গার পার, ঠান্ডা তো হবেই। আর এত রাতে এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি। বাহ। খানিকটা দূরে এলাম। সামনে ধান ক্ষেত, আখের ক্ষেত। ভেতর থেকে কিছু দেখা যায় না। সামনে একটা ছোট মন্দির, সম্ভবত শিব মন্দির। দুহাত জুড়ে বাবা মহাদেবের নামে প্রণাম করলাম। আজকে যা যা দেখেছি তা থেকে ফিরে আসতে সপ্তাহখানেক লাগতে পারে। অন্ধকার পেরিয়ে এসে অবশেষে চয়নের চেনা পথ নজরে এলো। চয়ন যেন হারানো সোনা খুঁজে পেয়েছে। তার কোনোদিন বাড়ির রাস্তায় এসে এত খুশি লাগেনি। বাড়ির সামনে আসতেই বাড়ির সামনের পাড়া প্রতিবেশীদের ভিড়। রিক্সা সামনে আসতে চয়নের মা আর পাড়ার লোক মিলে চয়নকে রিক্সা থেকে বাড়িতে নিয়ে যায়। চয়নের বাবা রিক্সা চালকের সঙ্গে কথা বলতে থাকে। কোথায় পেলেন একে? লোকটি বলল, আর বলবেন না বাবু, ডানলবের কাছে একটা দরকারি কাজে গিয়েছিলাম। ফিরতে অনেক রাত হলো। আসার সময় দেখি কে যেন অন্ধকারে সাইকেল চালাচ্ছে। এত রাতে ডানলব থেকে ফিরছিলাম বাবু। জিজ্ঞাসা করলে বলল হারিয়ে গিয়েছিল। কোথায় ছিলে জিজ্ঞেস করলে বলল ফ্যাক্টরিতে কাজ করে এক লোকের বাড়িতে। এখন আপনি বলুন, ডানলব ফ্যাক্টরি কত বছর আগে বন্ধ হয়ে গেছে। আমি জানি না কোথায় ছিল বাবু। সব শুনে মাথায় হাত পড়ল চয়নের বাবার। লোকটির ভাড়া মিটিয়ে দিয়ে বাড়িতে ঢুকলেন। প্রতিবেশীরাও তখন যে যার বাড়িতে চলে গেছে। চয়নের বাবা বললেন, কোথায় ছিলে এতক্ষণ? খেলতে গিয়েছিলাম। সোহম ডাকতে এসেছিল, একসাথে গিয়েছিলাম অনেকটা দূরে। তারপর ও কোথায় চলে গেল, আমি হারিয়ে গিয়েছিলাম। সব শুনে চয়ন বাবা বলল, আচ্ছা দাঁড়াও, বলে ঘরের কোণে রাখা টেলিফোনের দিকে ধাবিত হলো। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, সোহমের আজ বিকেল থেকে জ্বর। ও কোথাও বেরোয়নি আজ। সেদিন অনেক ঝামেলার পর চয়নের রাতের বেলা কোথাও যাওয়া বন্ধ হয়ে গেল। আর বন্ধ না হলেও রাতের বেলা বেরোনোর